হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দশম শ্রেণীর পঞ্চম চ্যাপ্টার থেকে দূষণ নিয়ে আলোচনা করব। দেখো, এই যে পরিবেশ দূষণ, এইটা কীভাবে হতে পারে আমরা সবাই জানি। কিছুটা তো হয় প্রাকৃতিকভাবে, যেটা কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব নয়, আর অনেকটাই হলো মানে মনুষ্য সৃষ্ট বলতে পারো, বা ধরো বিভিন্ন যে ইন্ডাস্ট্রি সেইখান থেকে কলকারখানা থেকে পরিবেশ দূষণ হয়, এগুলো হচ্ছে। এই পরিবেশ দূষণ নানা প্রকার হতে পারে। বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, এগুলো। তাহলে এই দূষণ কি? দূষণ হলো জীবমণ্ডলের ভৌত, রাসায়নিক বা জৈবিক বিভিন্ন পরিবর্তন, যেগুলো আকাঙ্ক্ষিত নয় এবং এইগুলো পরিবেশের এবং যে কোনো জীবেদের জন্য ক্ষতিকর তাকেই বলছে দূষণ। এই পরিবেশ দূষণ নিয়ে নানা সংজ্ঞা আছে। বিজ্ঞানী ওডাম যেটা বলেছিলেন সেটা হলো বায়ু, জল, মাটি প্রভৃতির ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন। এই কথাটা কিন্তু মেনশন করতে হবে, অনভিপ্রেত মানে এই পরিবর্তনটা আমরা চাইছি না, আনইনটেনশনালি হয়ে যাচ্ছে। মানব সভ্যতাকে, যে কোনো প্রজাতির জীবনকে, কোনো শিল্পের প্রক্রিয়াকে, কোনো জীবের অস্তিত্বকে, এমনকি কোনো সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করে, তাকেই বলছে পরিবেশ দূষণ। তাহলে পরিবেশ দূষণ কিভাবে সৃষ্টি হচ্ছে? এই বায়ু, জল, মাটি, এইগুলোর তিন রকম যে বৈশিষ্ট্য হয়, কিছু ভৌত পরিবর্তন, কিছু রাসায়নিক পরিবর্তন, আর কিছু জৈবিক পরিবর্তন। মানে কিছু ভৌত মানে বুঝতেই পারছো, তার আকার, আয়তন, গঠন, এগুলোর পরিবর্তন। রাসায়নিক মানে এটা এমনভাবে কিছু বিক্রিয়া করছে রাসায়নিক, সেটা ক্ষতিকর হচ্ছে, বা জৈবিক কোনো পরিবর্তন হচ্ছে, সেইটার জন্য সেটা কিছু পরিবর্তন আনছে পরিবেশের মধ্যে বা কোনো জীবের ক্ষেত্রে, সেগুলো অনভিপ্রেত এবং যেটা ক্ষতিকর সেটাকেই বলছে হলো পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণ যে সমস্ত পদার্থ পরিবেশ দূষণ করে তাদেরকেই বলছে দূষক। তাহলে চলো এখন বায়ু দূষণ নিয়ে আলোচনা করা যাক। এখন আসি বায়ু দূষণ কাকে বলে। বিভিন্ন প্রাকৃতিক কারণে বা মনুষ্য সৃষ্ট কারণে বিভিন্ন বর্জ্য বা অপ্রয়োজনীয় বিভিন্ন কণা বা কোনো গ্যাসের যে স্বাভাবিক যে অনুপাত, তার থেকে সেই অনুপাতের হ্রাস বা বৃদ্ধি হয় বায়ুতে, তখনই তাকে বলছে বায়ু দূষণ। এই বায়ু দূষণের প্রধান দুটো কারণ আছে। একটা হলো এই গ্রিন হাউস গ্যাস, আর একটা হলো এসপিএম। এসপিএমের পুরো নাম হলো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। প্রথমে আসি এই গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস মানে কি? যে গ্যাসগুলো কি করে, পৃথিবীর ওপর অবস্থান করে একটা স্তর সৃষ্টি করেছে, এবং সেগুলো পৃথিবীকে, যে সূর্য থেকে যে তাপ আসে যখন, সেই তাপটা তো পৃথিবীর যে ল্যান্ড বা ভূমি সেটা গ্রহণ করে নেয়, তারপর সেই যে তাপ সেটা আস্তে আস্তে ছেড়ে দেয়। তখন সেই যে তাপ যখন ত্যাগ করে, সেই তাপ এই যে বায়ুস্তরের এই যে গ্যাসগুলো থাকার ফলে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এইগুলো একটা স্তর সৃষ্টি করেছে। তখন এই যে রিফ্লেক্টেড যে তাপটা ছেড়ে দিচ্ছে, সেই তাপটা কিন্তু বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর বাইরে বেরিয়ে যেতে পারে না। তার ফলে পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে যাচ্ছে। এই যে এফেক্ট, এটাকেই বলে গ্রিন হাউস এফেক্ট, আর এই গ্যাসগুলোকেই বলা হয় গ্রিন হাউস গ্যাস। এই যে গ্রিন হাউস গ্যাস কী করে? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। এছাড়াও এই যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে আছে সিএফসি বা এইচসিএফসি। সিএফসির পুরো নাম হলো ক্লোরোফ্লুরোকার্বন, বা আর এইচসিএফসির পুরো নাম হলো হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। এইগুলো বাতাসে যখন অবস্থান করে, এইগুলোও কি করে? এই যে গ্রিন হাউস গ্যাসের মতো কাজ করে, এবং সেগুলো কিন্তু বাতাসের মধ্যে যখন থাকে, বাতাসের ওপর গিয়ে, মানে এটা ট্রপোস্ফিয়ারের ওপরে গিয়ে একটা স্তর সৃষ্টি করে, এবং সেইখান থেকে কিন্তু এই যে বিকিরিত যে তাপ, সেই তাপটাকে পৃথিবী থেকে বেরিয়ে যেতে বাধা দেয়। এই যে এইচসিএফসি এবং সিএফসি, এইগুলো প্রধানত মানে খরিত হয় যে কোনো ধরনের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে। তাহলে এগুলো হলো গ্রিন হাউস গ্যাস। এবার আসি এসপিএম। এসপিএম এর পুরো নাম বললাম যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এই এসপিএম কি করে? বিভিন্ন প্রক্রিয়া, ধরো মানুষের যে বিভিন্ন কাজ, সেখান থেকে খরিত হয়। চাষ, ধরো যে ধুলো হয়, রাস্তাঘাট তৈরি হচ্ছে বা কোনো বিল্ডিং তৈরি হচ্ছে, সেখান থেকে যে ধুলো হয়, কলকারখানা, যানবাহনের ধোঁয়া,
কাঠ কয়লা যখন জ্বালানো হয় এগুলো থেকে এসপিএম তৈরি হয়। এই যে এসপিএম হলো ছোট ছোট কঠিন কণা। এই কঠিন বর্জ্য পদার্থের কণাগুলো বায়ুতে এত ছোট আকারে অবস্থান করে এবং এগুলো ভেসে বেড়াতে পারে। এগুলোর পরিধি 10 মাইক্রোমিটারের কম হয় এবং এটা প্রায় 0.005 মাইক্রোমিটার অবধি হতে পারে, আর আকারে বড় হলে সেটা 10 মাইক্রোমিটার অবধি হতে পারে। তাহলে এইগুলো হলো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এবং এগুলো বাতাসে অবস্থান করে। এগুলো কিন্তু বায়ুর দূষণ ঘটায়। এগুলো যখন মানুষের বা যে কোনো প্রাণীর যখন শ্বাসকার্যের মাধ্যমে ভেতরে ঢোকে তখন সেগুলো কিন্তু আমাদের ফুসফুসের ক্ষতি করে। চলো এখন দেখে নিই এই বায়ু দূষণের প্রভাব কি কি। বায়ুতে NO2, SO2 এগুলোর পরিমাণ বেড়ে যাওয়ায় এইগুলো বায়ুর যে জলীয় বাষ্প এগুলোর সাথে যুক্ত হয় এবং সেখানে যখন মেঘ সৃষ্টি হয়, তারপর সেই মেঘ থেকে যখন বৃষ্টি হয় তখন অ্যাসিড বৃষ্টি হয়। মানে ধরো বায়ুতে অবস্থান করছে NO2, এর সাথে জল বিক্রিয়া করলো, নিয়ে তৈরি করলো HNO3। এইভাবে ধরো আবার SO2 এটাও জলের সাথে বিক্রিয়া করলো, নিয়ে তৈরি করলো H2SO4। ঠিক আছে, এইভাবে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি হয়। এবার এই অ্যাসিডগুলোর বৃষ্টির মাধ্যমে মাটিতে নেমে আসে। এইগুলো যখন মাটিতে এসে পড়ে তখন সেই মাটির যে আম্লিকতা সেটা অনেকটা বেড়ে যায়, চাষাবাদে অসুবিধা হয়। অনেক সময় যে মাটির যে ভালো ব্যাকটেরিয়া সেগুলো মারা যায়, মিথজীবী যে ব্যাকটেরিয়া সেগুলো মারা যায়, মাটির উর্বরতা হ্রাস পায়। দ্বিতীয় হলো এই জাতীয় বৃষ্টি যদি বনভূমির ওপর হয় সেক্ষেত্রে বনের গাছ শুকিয়ে যায়। অনেক সময় বনের যে ধরো নির্দিষ্ট জৈব বৈচিত্র্য সম্পন্ন যে বনের মধ্যে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রজাতির গাছ মারা যায়। এই জাতীয় বনকে তখন রক্ষা করার জন্য মাটিতে চুন মেশানো হয় যাতে এই অ্যাসিডের যে আম্লিকতা সেটা খানিকটা কমে যায়। তৃতীয় হলো এই বায়ু দূষণের প্রভাবে বিভিন্ন যে গ্যাস SO2, তারপর নাইট্রোজেন অক্সাইড এগুলো আমাদের শরীরে ঢুকে এগুলো আমাদের ফুসফুসের ক্ষতি করে, হার্টের যে ক্ষতি করে, এগুলো শরীরের মধ্যে অ্যাজমা, ব্রঙ্কাইটিস এগুলো হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। আর চতুর্থ হলো এই যে বড় বড় অট্টালিকা, তারপর ঐতিহাসিক স্মৃতিসৌধ এগুলো সব বেশিরভাগ মার্বেল দিয়ে তৈরি। মার্বেলের সাথে এই মার্বেলের ওপর যখন অ্যাসিড বৃষ্টি হয় সেই অ্যাসিড এই যে মার্বেলকে ক্ষয় করে। এই সমস্ত স্মৃতিসৌধর ক্ষেত্রে কিন্তু তাদের উজ্জ্বলতা কমে যায়। এক্ষেত্রে কি হয়, ধরো CaCO3, ধরো যে কোনো মার্বেল নির্মিত যে সমস্ত স্মৃতিসৌধ বা অট্টালিকা সেগুলো কি CaCO3 দিয়ে তৈরি, তার উপর যদি অ্যাসিড বৃষ্টি হয় H2SO4 সেক্ষেত্রে কি হয়ে যাবে, এই CaCO3 ভেঙে যাচ্ছে গিয়ে CaSO4 করছে, তার সাথে জল ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এই যে মার্বেল দিয়ে তৈরি যে সমস্ত ঐতিহাসিক স্মৃতিসৌধ সেগুলোর সাথে অ্যাসিড বিক্রিয়া করে CaSO4 জল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এক্ষেত্রে এই যে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষয় হচ্ছে, তার ফলে কিন্তু বিভিন্ন ধরনের অট্টালিকা বলো, স্মৃতিসৌধ বলো, এই সমস্ত স্মৃতিসৌধগুলোর যে মার্বেলের ক্ষয় হতে থাকছে। এটার জন্য কিন্তু এই অ্যাসিড রেন দায়ী। তাহলে এই অ্যাসিড বৃষ্টি কি করছে, এগুলো যখন এই স্মৃতিসৌধ বা অট্টালিকার উপর এসে পড়ছে তখন এই মার্বেলকে ক্ষয় করে দিচ্ছে। সেই জন্য এর যে নির্দিষ্ট এলাকায় এর চারপাশ দিয়ে মানে যতটা সম্ভব বায়ুকে দূষণ কম করা সম্ভব সেটাই এখন বর্তমানে করা হচ্ছে। সমস্ত স্মৃতিসৌধে ক্যালসিয়াম কার্বনেটের মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে ক্ষয়ও অনেক বেশি হতে থাকে। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।